সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম সোনাপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাটির সরু পথ আর পাখির মিষ্টি কুজন মিলিয়ে গ্রামটি যেন শান্তির এক স্বর্গ। সেই গ্রামেরই এক সাধারণ বাড়িতে বাস করত পরিশ্রমী কৃষক মধু। তার ছোট্ট সংসারে ছিল স্নেহময়ী স্ত্রী মালা আর বৃদ্ধ মা কমলা দেবী। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী, তবুও ভালোবাসা, পরিশ্রম আর বিশ্বাসে ভরপুর ছিল তাদের জীবন। কিন্তু তারা তখনও জানত না, খুব শিগগিরই একটি সিদ্ধান্ত তাদের জীবনের পথ বদলে দিতে চলেছে। প্রতিদিন ভোরে মধু মাঠে কাজ করতে যেত, আর মালা সংসারের সব কাজ একাই সামলাত। কিন্তু কয়েক মাস ধরে মালার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ওগো শোনো, আজও শরীরটা খুব খারাপ লাগছে। হাত পায়ে একটুও শক্তি পাচ্ছি না, মনে হচ্ছে আর দাঁড়িয়েও থাকতে পারবো না। তুমি আর কোনো কাজ করবে না মালা, তুমি শুধু বিশ্রাম নাও, বাকিটা আমি সামলে নেব। তুমি একা আর কত কষ্ট করবে? আমার জন্যই তো তোমার জীবনটা শুধু কষ্টই ভরে যাচ্ছে। তুমি আমার স্ত্রী, তোমার পাশে থাকা, তোমার যত্ন নেওয়া, এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। তাই আর কখনো এমন কথা বলবে না। মধু মাঠের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মালা দরজার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। হে ভগবান, আমার জীবনে যত কষ্টই আসুক আমি সব সহ্য করব, কিন্তু আমার জন্য যেন ওর কোনো ক্ষতি না হয়। মধু চলে যাওয়ার পর মালা চুপচাপ ঘোরের ভিতরে বসে রইল। কিছুক্ষণ পর কমলা তার পাশে এসে বসলেন। কি হয়েছে মা? আবার চোখে জল কেন? নিজের কষ্টগুলো আর কতদিন এভাবে লুকিয়ে রাখবি? আমার কষ্টের জন্য কাঁদছি না মা, ওকে দেখলেই বুকটা ভেঙে যায়। সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করে, তবু আমার সামনে একবারও নিজের কষ্টের কথা বলে না। ও কখনো নিজের কষ্টের কথা বলে না মা, কিন্তু ওর মুখটা দেখলেই বুঝতে পারি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। মা, যদি আমি আগের মতো সুস্থ থাকতাম তাহলে ওকে এতটা কষ্ট করতে হতো না। মনে হয় আমি যেন ওর সব দুঃখের কারণ। মন খারাপ করিস না মা, আজ কষ্ট আছে, কাল আবার সুখ ফিরবে। মা, আমি আমার নিজের জন্য ভাবি না, শুধু চাই ওর সব কষ্ট একদিন শেষ হয়ে যাক। মালার কথা শুনে কমলা চুপ করে গেলেন। ঠিক তখনই দূর থেকে মধুর বাড়ি ফেরার পায়ের শব্দ ভেসে এলো। বাবা, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, একটু বসে কিছু খেয়ে নে। সংসারের জন্য এত কষ্ট করিস, কিন্তু নিজের কথা একবারও ভাবিস না। মা, তুমি আমার জন্য এত চিন্তা করো না, আমি ঠিক আছি। কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, এই তো এখনই কিছু খেয়ে নেব। তুই তো সব সময় সংসারের কথাই ভাবিস বাবা, কিন্তু তোরও তো একটা শরীর আছে, আগে একটু খেয়ে নে। তুই সুস্থ থাকলেই এই বুড়ো মায়ের মনটা শান্তি পাবে। কথা শেষ হতে না হতেই বিকেলের শেষ আলোটাও দিগন্তের ওপারে হারিয়ে গেল। গ্রামের প্রতিটি পথ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল, আর নিস্তব্ধ রাত তার আসন পেতে শুরু করল। পরের দিন সকালে মালার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গেল। গ্রামের অভিজ্ঞ কবিরাজ তখন তাদের ঘরেই বসে মালাকে মনোযোগ দিয়ে পরীক্ষা করছিলেন। মালার এখন অনেক বিশ্রাম দরকার, নিয়মিত ওষুধ আর পুষ্টিকর খাবার দিতে হবে, তবেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আপনি চিন্তা করবেন না কাকা, ওর জন্য যা যা দরকার আমি সব ব্যবস্থা করব। সেটাই করো বাবা, আশা হারিও না, ঈশ্বরের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মালার জন্য পুষ্টিকর খাবার কেনার মতো সামর্থ্য মধুর ছিল না। তবুও নিজের অসহায়তার কথা সে কাউকেই বুঝতে দিল না।
ওষুধ কিনতে অনেক টাকা লাগবে তাই না? আমার জন্য এত খরচ করো না। আমি চাই না আমার কারণে তোমার কষ্ট আরো বাড়ুক। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, টাকার কথা তোমাকে একদম ভাবতে হবে না। তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় সম্পদ, বাকি সব আমি সামলে নেব। কিন্তু মধুর মুখে যতই সাহসের হাসি থাকুক না কেন, সে জানত তার পকেটে তখন প্রায় কোনো টাকাই নেই। আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারছি না। শুধু আমার জন্য তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখতে খুব কষ্ট হয়। মালা, তোমার জন্য কিছু করা আমার কষ্ট নয়, এটাই আমার ভালোবাসা। তাই এমন কথা আর কখনো বলো না। আমি একটা কথা বলবো, কিন্তু তুমি রাগ করবে না বলো? বলো, তোমার কোনো কথাতেই আমি রাগ করব না। তুমি আর একটা বিয়ে করে নাও। কথাটা শুনে মধু যেন পাথর হয়ে গেল। কয়েক মুহূর্ত সে কোনো কথাই বলতে পারল না। তুমি কি বুঝে এসব বলছো? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে আনবো না। আমি চাই না আমার জন্য এই সংসার ভেঙে যাক। তোমার একটা ভরসার মানুষ দরকার। তুমি ছাড়া আমার সংসার কখনো পূর্ণ হতে পারে না। দেখতে দেখতেই রাত নেমে এলো। নিস্তব্ধ হয়ে পড়ল চারপাশ। পরের দিন ভোরে মধু মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার চোখে মুখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। আজ এত চুপচাপ কেন? কিছু না, শুধু ভাবছি কিভাবে সব ঠিক করব। আমার কথাটা একবার ভেবে দেখো, হয়তো এটাই আমাদের সংসারের জন্য ভালো হবে। এমন কথা বলো না মালা, তোমার মুখে এসব শুনলে আমার ভীষণ কষ্ট হয়। মালা আর কোনো উত্তর দিল না, বিছানায় চুপচাপ বসে রইল। এভাবেই কয়েকদিন কেটে গেল। গ্রামের প্রবীণ মানুষ আর মধুর মা কমলা অনেক ভেবেচিন্তে পাশের গ্রামের এক মেয়ে সম্পর্কে খবর আনলেন। বাবা, তোর জন্য একটা মেয়ের সন্ধান নিয়ে এসেছি। শুনেছি মেয়েটা খুব ভালো, ভদ্র আর সংসারী। না মা, আমি এখন বিয়ে করতে পারবো না। মালাকে ভুলে অন্য কাউকে জীবনে জায়গা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জানি বাবা, তোর কষ্ট আমি বুঝছি, কিন্তু মালাও তো এইটাই চাইছে। মধু অনেকক্ষণ চুপ করে রইল। শেষ পর্যন্ত মায়ের কথার সম্মান রেখে মধু বিয়েতে রাজি হল। কিছুদিন পর খুব সাধারণভাবে বিয়ের আয়োজন হল। কোনো বাজনা ছিল না, কোনো আনন্দ ছিল না, শুধু ছিল এক অদ্ভুত নীরবতা। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। মন্দিরে খুব সাধারণভাবেই মধুর আর নন্দিতার বিয়ে সম্পন্ন হল। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দুজন একসঙ্গে বাড়ির পথে রওনা দিল, কিন্তু ভাগ্য তাদের জন্য কি লিখে রেখেছিল তা তখনও কেউ জানত না। আমি জানি এই বাড়িতে আমার আশাটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করব সবাইকে খুশি রাখার। এই বাড়িতে কাউকে ছোট বা বড় ভাববে না, সবাইকে আপন মানুষ মনে করবে। বিয়ের পর নন্দিতা প্রথমবার বাড়ির উঠোনে পা রাখল। দিদি, আমাকে ক্ষমা করবেন, আমি কখনো আপনার জায়গা নিতে আসিনি। তুমি আমার ছোট বোনের মতো থাকবে। আমরা দুজন মিলে এই সংসার সামলাবো। মালার ব্যবহার দেখে নন্দিতার চোখ ভিজে উঠল। সে ভাবতেই পারেনি এমন বড় মনের একজন মানুষকে সে জীবনে পাবে। কিন্তু গ্রামের সবাই এই সুন্দর সম্পর্ক মেনে নিতে পারল না। দেখিস, কয়েকদিন পরেই এই দুই বউয়ের মধ্যে বড় ঝগড়া লাগবে। এক সংসারে দুই বউ, শান্তি থাকবে নাকি? গ্রামের মানুষের এসব কথা নন্দিতার কানে গেল। তার মনটা ভেঙে গেল। হয়তো সত্যিই আমার এখানে আসা উচিত হয়নি। মানুষের কথা শুনে মন খারাপ করবে না। আমরা যদি একসঙ্গে থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না।
আমি কথা দিচ্ছি দিদি, আপনাকে কখনো কষ্ট দেব না। সেদিন থেকেই দুই বউ একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করল। মা, আমি মাঠে যাচ্ছি, দুপুরের আগেই ফিরে আসার চেষ্টা করব। সাবধানে যাস বাবা, নিজের শরীরেরও একটু খেয়াল রাখিস। কাজের ফাঁকে একটু খেয়ে নিও। আমি দুপুরের খাবার নিয়ে মাঠে আসব। ঠিক আছে, তোমরা দুজনেই নিজের খেয়াল রেখো। মধু চলে যাওয়ার পর দুই বউ একসঙ্গে সংসারের কাজে লেগে গেল। একজন রান্না করছিল আর একজন ঘর গুছিয়ে দিচ্ছিল। তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি সম্মান। দিদি, তুমি বসো, আজ রান্নাটা আমি করি। ঠিক আছে, করো, তাহলে আমি বাকি কাজগুলো করছি। আমরা দুজনে একসঙ্গে করলে কাজও তাড়াতাড়ি শেষ হবে। ঠিক তখনই বাড়ির সামনে এসে দাঁড়ালো গ্রামের মহাজন রঘুনাথ। তার মুখে ছিল কঠোর ভাব। মধু, ও মধু, বাইরে আয়, তোর সঙ্গে জরুরি একটা হিসেবের কথা আছে। কিছুক্ষণ পর তারা দুই বউ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তিনি তো একটু আগেই মাঠে গেছেন, ফিরলেই আপনার কথা জানিয়ে দেব। ওকে বলবে 3 দিনের মধ্যে আমার সব টাকা ফেরত চাই, না হলে এই বাড়িটাও রেখে দেব না। এই কথা শুনে নন্দিতা আর মালা দুজনেই অবাক হয়ে গেল। তারা আগে কখনো ওই ঋণের কথা জানতো না। কোন ঋণের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের চিকিৎসার খরচ আর সংসার চালানোর জন্য মধু আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। এতদিন কিছু বলিনি, কিন্তু এখন আমি আমার টাকা ফেরত চাই। রঘুনাথ আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। দিদি, উনি তো আমাদের কিছুই বলেননি। সব আমার জন্য হয়েছে। আমার চিকিৎসার জন্যই হয়তো এত ঋণ করতে হয়েছে। দিদি, নিজের উপর এত দোষ চাপাবেন না। আপনার সুস্থতার চেয়ে আমাদের কাছে বড় আর কিছুই নয়। ঋণের চিন্তা এখন করবেন না। আমরা সবাই মিলে নিশ্চয়ই এর একটা পথ বের করে নেব। সন্ধ্যায় মধু বাড়ি ফিরতেই দুই বউ তার মুখের দিকে তাকিয়ে রইল। কি হয়েছে? তোমরা এত চুপচাপ কেন? আজ মহাজন এসেছিল। মুহূর্তের মধ্যেই মধুরের মুখের হাসি মিলিয়ে গেল। আমি চাইনি তোমরা এসব জানো। এত বড় কষ্ট একা একা কেন সহ্য করছিলেন? আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ায় কিছুই হলো না। আমার চিকিৎসার জন্য এত ঋণ করতে হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি কখনো নিজেকে দোষ দেবে না। তোমার জীবন আমার কাছে সব থেকে মূল্যবান। আমরা তিনজন মিলে এই ঋণ শোধ করব। কেউ একা লড়াই করবে না। আজ তোদের দেখে মনে হচ্ছে এই সংসারকে কেউ ভাঙতে পারবে না। রঘুনাথের সেই পরিকল্পনা কি? আর দুই বউ কি তাদের সংসারকে রক্ষা করতে পারবে? সেই রাতেই মহাজন রঘুনাথ নিজের ঘরে বসে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে বুঝে গিয়েছিল মধু টাকা দিয়ে ঋণ শোধ করতে পারবে না, তাই সে অন্য পথ বেছে নিল। টাকা দিতে না পারলে ওদের জমিটাই আমার হবে, তখন দেখব কিভাবে সংসার চালায়। পরের দিন সকালে মধু মাঠে কাজ করছিল। ঠিক তখনই রঘুনাথ সেখানে এসে দাঁড়াল। মধু, আজ শেষবারের মতো বলছি, 3 দিনের মধ্যে আমার টাকা চাই। আর একটু সময় দিন, নতুন ফসল উঠলেই সব টাকা শোধ করে দেব। আমার ধৈর্য শেষ, সময় না পেলে জমির কাগজ নিয়ে চলে যান। এই কথা বলে রঘুনাথ চলে গেল।
মধু মাটিতে বসে পড়ল, তার চোখে শুধু হতাশা। হে ঈশ্বর, আমি কিভাবে আমার সংসারকে বাঁচাবো? সন্ধ্যায় বাড়ি ফিরে মধু সব কথা খুলে বলল। কথা শুনে ঘরের ভেতর নীরবতা নেমে এলো। আমাদের জন্য এত কষ্ট তুমি একাই সহ্য করছো? না দিদি, আমরা এখন আর চুপ করে বসে থাকব না। তোমরা শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি সামলে নেব। কিন্তু দুই বউ চুপ করে বসে থাকার মানুষ ছিল না। সেদিন গভীর রাতে তারা দুজনে উঠোনে বসে অনেকক্ষণ কথা বলল। দিদি, আমার বিয়ের সময় বাবার দেওয়া সোনার কানের দুল আছে। তুই কি বলতে চাস? দিদি, তুমি আমার কানের দুলগুলা বিক্রি করে দাও, তাহলে কিছু টাকা জোগাড় হয়ে যাবে। নন্দিতার কথা শুনে মালার চোখ ভিজে উঠল। না, তোর বিয়ের স্মৃতি বিক্রি করতে হবে না। সংসার যদি ঠিক না থাকে, তাহলে সেই স্মৃতি দিয়ে কি হবে দিদি? কিছুক্ষণ নীরব থাকার পর মালা ঘরে চলে গেল। একটু পর সে হাতে একটি ছোট কাপড়ের পুঁটলি নিয়ে ফিরে এলো। এই পুটলির মধ্যে আমার মায়ের দেওয়া রূপোর চুড়ি আছে, এগুলোও বিক্রি করে দিব। দিদি, এটা তো তোমার শেষ স্মৃতি। আমার কাছে আমার সংসারটাই সবচেয়ে বড় স্মৃতি। সেই মুহূর্তে দুই বউয়ের চোখের জল থামছিল না। এই অশ্রু ছিল না দুঃখের, ছিল একে অপরের জন্য নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর হৃদয়ের গভীর টানের নীরব প্রকাশ। পরের দিন সকালে তারা দুজনে গোপনে গয়না বিক্রি করে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরল। এত টাকা কোথা থেকে এলো? আমার জন্য এত কিছু করলে কেন? আজ থেকে আপনার কষ্ট শুধু আপনার একার নয়, আপনার হাসির মতো আপনার কান্নারও আমরা সঙ্গী। এই সংসার শুধু আমার বা আপনার নয়, এটা আমাদের সবার। তাই এই সংসারের সুখ দুঃখ, হাসি কান্না আর সব দায়িত্ব আমরা সবাই মিলে ভাগ করে নেব। কেউ একা বোঝা বইবে না। তোমাদের মতো মানুষ আমার জীবনে আছে বলেই আমি এখনো ভেঙে পড়িনি। তোদের এই ভালোবাসার কাছে বড় বড় ঝড়ও একদিন হার মেনে যাবে। টাকা হাতে নিয়েই মধু সোজা মহাজনের বাড়ির দিকে রওনা দিল। মহাজন, এই নিন আপনার সব টাকা। আজ থেকে আপনার কাছে আমার কোনো ঋণ রইল না। এত তাড়াতাড়ি সব টাকা জোগাড় করলে কিভাবে? সৎ পথে চললে আর পরিবারের মানুষ পাশে থাকলে কোনো ঋণই চিরদিনের জন্য থাকে না। কিন্তু রঘুনাথের লোভ তখন আরও বেড়ে গেল। রঘুনাথের চোখে তখন জ্বলছিল হিংসার আগুন। সে মনে মনে আরও বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করতে শুরু করল। কিছুদিন পর মধুর পরিশ্রমে ধানক্ষেত সবুজে ভরে উঠেছিল। গ্রামের মানুষ তার প্রশংসা করছিল, কিন্তু সেই সুখ সহ্য করতে পারছিল না মহাজন রঘুনাথ। তার মনে শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক মধুর আবার নিঃস্ব করে দিতে হবে। এবার এমন ক্ষতি করব, মধু আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। গভীর মধ্যরাত, চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। গ্রামের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সুযোগেই রঘুনাথ হাতে একটি ছোট বোতল নিয়ে নিঃশব্দে মধুর ধানক্ষেতের দিকে এগিয়ে গেল। তার চোখে মুখে তখন ফুটে উঠেছিল এক অশুভ ষড়যন্ত্রের ছাপ। এই বিষ কয়েকদিনের মধ্যেই সব ফসল নষ্ট করে দেবে, কেউ বুঝতেও পারবে না। সে ধানগাছের গোড়ায় ক্ষতিকর রাসায়নিক ছিটিয়ে দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল।
পরের দিন সকালে জমিতে পৌঁছে মধু অবাক হয়ে গেল। এক রাতেই তার সব ধান গাছ শুকিয়ে মরে গেছে। গতকাল তো সব ঠিক ছিল, হঠাৎ এমন হলো কিভাবে? এটা দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কিছু করেছে। চলুন পুরো ক্ষেতটা ভালো করে খুঁজে দেখি, নিশ্চয়ই কিছু না কিছু পাবই। খুঁজতে খুঁজতে নন্দিতার চোখে পড়ল একটি ছোট কাঁচের বোতল। দেখুন, এই বোতলটা আমাদের নয়, এটা এখানে এলো কিভাবে? মনে হচ্ছে এর সঙ্গেই কিছু না কিছু লুকিয়ে আছে। ঠিক তখনই পাশের জমির কৃষক তাদের সামনে এলো। আমি গত রাতে দূর থেকে একজনকে এই খেতে ঢুকতে দেখেছিলাম। ভালো করে দেখার পর বুঝলাম সে রঘুনাথ। সাক্ষীর কথা শুনে মধু আর এক মুহূর্তও দেরি করল না। গ্রামের কয়েকজন প্রবীণ ও সম্মানিত মানুষকে সঙ্গে নিয়ে সে সোজা রঘুনাথের বাড়ির দিকে রওনা দিল। রঘুনাথ, বাইরে বেরিয়ে আয়, আমাদের কিছু প্রশ্নের জবাব দিতে হবে। কি হয়েছে? সবাই আমার বাড়িতে কেন এসেছো? আমার ধান ক্ষেত কে নষ্ট করেছে? সত্যি করে বলো, গত রাতে তুমি আমার খেতে গিয়েছিলে কি না? তুমি কি বলছো? আমি তো সারা রাত নিজের বাড়িতেই ছিলাম। আমাকে মিথ্যে অপবাদ দিও না। মিথ্যে বলো না রঘুনাথ, আমি নিজের চোখে তোমাকে গত রাতে মধুর খেতে ঢুকতে দেখেছি। সাক্ষীর কথা শুনেই রঘুনাথের মুখের রং বদলে গেল। কিন্তু সে কি সত্যিই নিজের অপরাধ স্বীকার করবে, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? হ্যাঁ, আমি স্বীকার করছি। গত রাতে আমি মধুর ধান খেতে বিষ ছিটিয়েছিলাম। ওর ভালো ফসল আর গ্রামের মানুষের প্রশংসা আমি সহ্য করতে পারিনি। মধু, আমি তোমার অনেক ক্ষতি করতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করলাম, তবে কথা দিন আর কখনো কোনো অসহায় মানুষের সঙ্গে অন্যায় করবেন না। আমি কথা দিচ্ছি, আজ থেকে আর কোনো দিন কারো কোনো ক্ষতি করব না। হিংসা আর লোভকে আমার জীবন থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দেব। নিজের ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আজ থেকে আমি একজন সৎ মানুষ হয়ে নতুন জীবন শুরু করব। প্রতিটি অন্যায়ের একদিন না একদিন বিচার হয়, তাই জীবনে কখনো হিংসা বা লোভকে নয়, সত্য, সততা আর মানবতাকেই নিজের পথ প্রদর্শক করুন।